ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। নমস্কার সকলকে। আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, শুভ সন্ধ্যা। আজকে আমাদের ক্লাস আরম্ভ করছি। আমরা আজকে ত প্রত্যয় দেখব। আমাদের আর দুটি প্রত্যয় বাকি আছে, ত এবং তভূত প্রত্যয়। তো আজকে আমরা ত প্রত্যয়টি দেখব। এখানে কিছু বাক্য দেয়া আছে যে নিম্নোক্ত বাক্যগুলো সংস্কৃতে অনুবাদ করে বাচ্য পরিবর্তন করুন। তো বাচ্য পরিবর্তন করা লাগবে না, আমরা যেহেতু বাচ্য পড়তেছি না। এখানে শুধু দেয়া আছে এগুলো কর্তৃবাচ্য আছে, এগুলোকে কর্মবাচ্য করতে হবে। যেমন এখানে দেয়া আছে সে হাসছে, সাহা হাসাতি, এটা কর্মবাচ্য হলে তে না হাসিয়াতে। আপনারা জানেন কর্মবাচ্য কি? যেখানে কর্মের সাথে ক্রিয়ার সম্পর্ক থাকে সেইটা হচ্ছে কর্মবাচ্য, যে বাক্যে আর কি কর্ম অনুসারে ক্রিয়ার রূপটি হয় সেটা হচ্ছে কর্মবাচ্য। তো এখানে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর করা হয়েছে, এগুলো আপনারা দেখে নেন। এরপর দেখছি তুমি ভাত রান্না করছো, তোয়াম অন্নম পচাছি, এটাকে কর্মবাচ্য করলে তোয়া অন্নম পশ্যতে। আমরা পথে শিক্ষককে দেখেছি, বয়ম মার্গে শিক্ষকম পশ্যমঃ, अस्माभिः মার্গে শিক্ষকः দৃশ্যতে। তারা ফুটবল খেলছে, তে পাদকন্দুকম ক্রীডন্তি, তৈঃ পাদকন্দুকম ক্রীড্যতে। তোমরা দুজন পড়ছো, ইউয়াম পঠতঃ পঠতঃ, ইউবাভ্যাম পঠ্যতে। এগুলো হচ্ছে কর্মবাচ্য আর কি, কর্ম অনুসারে ক্রিয়ার রূপটি গঠিত হয়েছে এবং কর্তা যেটা ছিল সেখানে তৃতীয় বিভক্তির প্রয়োগ হয়েছে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে এটা পারবেন। আমরা কিভাবে করব, এটা তো ভালো করে বুঝতে পারিনি। এটা করতে হবে না, এটা জাস্ট আপনারা দেখুন, এটা বাচ্চার রূপান্তর করতে হবে না। এটা জাস্ট আপনারা বাক্যগুলো দেখুন যে এটা পরিবর্তন হয়েছে এরকম ভাবে। হ্যাঁ, বাংলা একটা দুইটা একটু বাংলা অর্থ করে দিলে একটু ভালো হতো। বাংলা অর্থ বলছে এখানে তুমি ভাত রান্না করছো, এটাকে আমরা বলি যে তোমার দ্বারা ভাত রান্না করা হচ্ছে, দ্বারা দিয়ে কর্তৃক। সে হাসছে, তার দ্বারা হাসা হচ্ছে। আমরা পথে শিক্ষককে দেখেছি, আমাদের দ্বারা পথে শিক্ষককে দেখা হয়েছে। তারা ফুটবল খেলছে, তাদের মাধ্যমে ফুটবল খেলা হচ্ছে। তোমরা দুজন পড়ছো, তোমাদের দুজনের দ্বারা পড়া হচ্ছে। এই হলো বাচ্য আর কি। কর্তৃবাচ্য কর্মবাচ্য বাংলা ব্যাকরণে পড়েছেন না, এগুলো আর কি। এখন কর্মবাচ্য সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, কারণ এই আমরা যে প্রত্যয়টি পড়তেছি সেই প্রত্যয়টি কর্মবাচ্যে ব্যবহৃত হবে। তো কর্মবাচ্য সম্পর্কে একটু ধারণা পেলেন? যেখানে কর্মবাচ্যটা হচ্ছে বাক্যের কর্তায় তৃতীয় বিভক্তির প্রয়োগ হবে এবং কর্মে প্রথমা বিভক্তির প্রয়োগ হবে, আর ক্রিয়াটি কর্ম অনুসারে গঠিত হবে। মানে কর্মে যে দ্বিতীয় প্রথমা বিভক্তির প্রয়োগ হবে সেই কর্মটি কোন বচনে আছে সেই বচন অনুসারে আপনার ক্রিয়াটি গঠিত হবে। বোঝা গেল? এখন বলুন শুধু যে আপনারা কর্মবাচ্যটি বুঝেছেন কিনা। কর্মবাচ্যে কর্তায় তৃতীয় বিভক্তির প্রয়োগ হবে, যেমন এখানে দেখুন তোয়াম, ইউ ইউ ইউষ্মৎ শব্দ থেকে এসেছে। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখুন, এখানে তোয়াম শব্দটি কিন্তু ইউষ্মৎ শব্দ থেকে এসেছে। ইউষ্মৎ শব্দের প্রথমা বিভক্তির এক বচন তোয়াম, আর এরই রূপ হচ্ছে তৃতীয় বিভক্তির এক বচন তোয়াইয়া, তোমার দ্বারা। আর এখানে তুমি আছে, তোয়াম অর্থাৎ তুমি। তুমি
ভাত রান্না করছো, অন্নম পচাশি, তুমি ভাত রান্না করছো। তোয়া, তোমার দ্বারা অন্নম পচ্যতে, ভাত রান্না করা হচ্ছে। বোঝা গেল? কর্মবাচ্য বোঝা গেল? এখানে যে তুমি আছে এজন্য পচছি হয়েছে, কিন্তু তারপরে তোমার দ্বারা এটার সাথে কর্তা কিভাবে, মানে ক্রিয়া কিভাবে পরিবর্তিত হয়েছে? এখানে দেখুন অন্নম আছে, হ্যাঁ। এখন এটা আছে, আপনাদের বাচ্চ পড়ালে তখন ক্লিয়ার হবে, কিন্তু এখানে আমাদের বাচ্চ পড়ানো হবে না লেভেল একে। এখানে যে অন্নটা আছে, অন্ন এখানে আপনার হচ্ছে নপুংসক লিঙ্গ প্রথমা বিভক্তির এক বচনে আছে। সেই অনুসারে এখানে আপনাদের যে পরস্মৈপদী আত্মনিপদী ধাতু পড়ানো হয়নি, এর পড়ানো হবে না। হচ্ছে আমি এর আগে আপনাদের গ্রুপে দেখবেন যে কয়েকটা ছবি দিয়েছি। এইখানে দেখুন ধাতুগুলো আছে, দেখা যাচ্ছে। আশ ধাতু, ই ধাতু, ক্রি ধাতু, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধাতু দেয়া আছে। দিয়েছিলেন। এগুলোর রূপ দেয়া আছে। লট লকারটাই আমরা আগে দেখি, এগুলো বাকিগুলো দেখবো না। লট লকার দেখুন, এখানে কর্মবাচ্যে এইরকম রূপগুলো হয়, হ্যাঁ। ওইগুলোর আবার মানে এক বচনে এইরকম, এগুলো এক বচনের রূপ, লট লকারে এক বচনের রূপ শুধুমাত্র, হ্যাঁ। আর দ্বিবচন বহু বচন এগুলোর আরো রূপ আছে। ওটা আত্মনিপদী ধাতুর ক্ষেত্রে, ধাতুটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আমরা প্রথমে এক বচনের রূপটাই এবং লট লকারের রূপটাই দেখি প্রথম পুরুষের ক্ষেত্রে, হ্যাঁ। এখন এগুলো এইরকম রূপ থাকলে আমরা বুঝতে পারবো যে এগুলো কর্মবাচ্য। বিভিন্ন ধাতুর এটা রূপ হয়েছে, হ্যাঁ। তারপর দেখুন এখানে পশ্চিয়াস্তে, তারপর সে দৃশ্যাতে, ডিয়াতে, এরকম রূপ আছে, পট্টিয়াতে, এগুলো কর্মবাচ্য। এখন এই কর্মবাচ্যটা আপনারা আরেকবার দেখে নেবেন। কিছুটা বুঝেছেন কর্মবাচ্য? কিছুটা বুঝেছি এখন। হুম। কর্তায়, অর্থাৎ কর্তায় তৃতীয় বিভক্তি থাকবে। কর্তায় তৃতীয় বিভক্তি থাকলেই আপনারা বুঝে নেবেন যে সেটা কর্মবাচ্যে আছে। আর এবং আছে ধাতু ক্রিয়াগুলো এরকম ভাবে থাকবে, হ্যাঁ। পট্টিয়াতে, দৃশ্যাতে, ক্রিয়াতে এরকম ভাবে রূপ থাকবে, হ্যাঁ। তাহলে বুঝে যাবেন যে সেটা কর্মবাচ্য। এখন আসি ত প্রত্যয়। এখন অতীতকালে কর্মবাচ্য এবং ভাববাচ্যে ধাতুর পর ত প্রত্যয় হয়, হ্যাঁ। এখন আমরা এগুলো দেখলাম, এগুলো বর্তমান কালে দেয়া আছে, হ্যাঁ। বর্তমান কালে দেয়া আছে, কিন্তু এটা যখন অতীতকালে হবে তখন এটার ক্ষেত্রে আমরা ত প্রত্যয় ব্যবহার করতে পারবো। কর্মবাচ্য একটা, আর একটা ভাববাচ্য। ভাববাচ্য কোনটা? ভাববাচ্য হচ্ছে যেটাতে কর্ম থাকে না। যেমন এইটা প্রথমের বাক্যটা, সাহা হাসাতি, এখানে কোনো কর্ম নাই, সে হাসছে। কি দ্বারা বা কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু উত্তর আমরা পাবো না। যেমন এইটার ক্ষেত্রে তুমি রান্না করছো, হ্যাঁ, তুমি ভাত রান্না করছো, এখানে ভাত আমরা বলেছি। এই ভাতটা যদি আমরা না দিই তাহলে কিন্তু কর্মহীন হয়ে যাচ্ছে। কি রান্না করছে বোঝা যাচ্ছে না, সে রান্না করছে। তোম পচাসি, তুমি রান্না করছো। তো এইটা যখন আপনার এই কর্মটা থাকবে না, তখন সেটা ভাববাচ্য হয়ে যাবে। আর ভাববাচ্যও কিন্তু একই রকম রূপ হবে, কর্তায় তৃতীয় বিভক্তি এবং ক্রিয়াটি। তখন ভাববাচ্যে যেহেতু কর্ম থাকে না, সেটা কর্মটাকে ধরে নিতে হবে প্রথম পুরুষ এক বচন। প্রথম পুরুষ এক বচন হলে রূপটা এরকম ভাবে হবে। তম পাচ্ছিয়াতে, কি রান্না করছে বোঝা যাচ্ছে না। এইরকম ভাববাচ্য এবং কর্মবাচ্যে অতীতকাল বোঝাতে আমরা ত প্রত্যয় ব্যবহার করব। যেমন এখানে বলা হয়েছে আমার দ্বারা ভাত খাওয়া হয়েছিল, আমার দ্বারা নাচা হয়েছিল। এই যে এখানে কিন্তু কর্ম নেই, এইটা দ্বিতীয় বাক্যটার ক্ষেত্রে, হ্যাঁ, এটা ভাববাচ্য। আর এইটা কি খেয়েছে? ভাত খেয়েছে, ভাত খাওয়া হয়েছিল। এটা হচ্ছে আহ কর্ম আছে, কর্মবাচ্য আর কি।
এই দেখুন এখানে আপনারা বাংলাগুলো দেখলে বুঝতে পারবেন, আমার দ্বারা, তার দ্বারা, দ্বারা দিয়ে করতে দেয়া থাকবে। হ্যাঁ, সেটা হচ্ছে কর্মবাচ্য অথবা ভাববাচ্য। যেটাতে কর্ম থাকবে না সেটা হচ্ছে ভাববাচ্য, কর্ম থাকলে কর্মবাচ্য। বুঝলেন কিছু? হ্যাঁ, বুঝছি। হ্যালো। কর্তায় কি দ্বিতীয়া বিভক্তি হবে না, কর্মবাচ্যে, কর্তায়, না তৃতীয়া? কর্তায় সবসময় তৃতীয়া বিভক্তি হবে, আর কর্মে প্রথমা বিভক্তি হবে। যেমন এই যে এখানে দেখুন, তুই আগের বাক্যগুলো অন্নম, অন্ন, এইখানে নপুংসক লিঙ্গ, প্রথমা বিভক্তির এক বচন হয়েছে এইটাতে। আর কর্তা ছিল তুমি, তুমিতে তোয়া হয়েছে এই নিচের বাক্যটার ক্ষেত্রে। আবার এই যে এখানে বয়ম ছিল আসমাভিহি হয়েছে, মার গেছিল, আহ আচ্ছা, শিক্ষকহা ছিল এখানে, শিক্ষকম ছিল, এখানে কর্ম ছিল শিক্ষকম, শিক্ষককে, দ্বিতীয় বিভক্তি ছিল, কিন্তু এখানে দেখুন কর্মটা প্রথমা বিভক্তি হয়েছে, শিক্ষকহা হয়েছে, শিক্ষকহা দৃশ্যতে, শিক্ষক দেখা গেছে আমাদের দ্বারা, তো শিক্ষককে দেখা হয়েছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এরকম। এখনো কি ক্লিয়ার হয়নি? কর্মবাচ্য হ্যাঁ, হয়ে। আর হচ্ছে ভাববাচ্য। আর কর্মবাচ্য ভাববাচ্য এটা না জানলে আপনারা কিন্তু এই তফাৎটা ভালোভাবে বুঝতে পারবেন না। তো এখন যখন আমাদের, আমরা এই বাক্যটা দেখুন এখানে কি বলা হয়েছে, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে। যখন হয়েছে বলি তখন কিন্তু বর্তমান কাল বোঝায়, তখন আমরা তৎপ্রত্যয় ব্যবহার করতে পারবো না। যখন অতীত কাল বোঝাবে তখনই আমরা তৎপ্রত্যয় ব্যবহার করতে পারবো। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর নিচেটা ভাববাচ্য, একই রকম, হয়েছিল বোঝাচ্ছে অতীতকাল। এইটার ক্ষেত্রে আমরা এই কর্মবাচ্য এবং ভাববাচ্যের ক্ষেত্রে অতীতকালে তৎপ্রত্যয় ব্যবহার করব। তো এখন আসি, ত প্রত্যয়ে ত থাকে, এই রূপগুলো আপনারা একটু দেখে নেবেন, তাহলে আহ মানে একটু দেখতে হবে। কিছু ধাতু দেওয়া আছে, মানে রূপ কিরকম হয় এগুলো একটু দেখবেন। ত প্রত্যয়ে ত থাকে, অনেক সময় এই ত স্থানে র হয়, যেমন সে ক যোগ ত, ত। যেমন এই গম, গম ধাতুটা যাওয়া, গম ধাতুর সাথে ত প্রত্যয় যুক্ত হলে গতা হয়। ধাতুর অর্থ রাগ করা, এর সাথে ত প্রত্যয় যুক্ত হলে কুপিত হয়। জন ধাতুর অর্থ জন্মগ্রহণ করা, এর সাথে ত প্রত্যয় যুক্ত হলে জাতা হয়। মুখ ধাতুর অর্থ মোহিত হওয়া, এর সাথে ত প্রত্যয় যুক্ত হলে মুড হয়। এখানে দেখুন এই ত যুক্ত হয়নি, ঢয়শূন্য র যুক্ত হয়েছে। আর সংস্কৃতে ঢয়শূন্য র নেই, সেটা আছে ঢ হবে, মুঢ। এরপর অর্থ খাওয়া, এর সাথে ত প্রত্যয় যুক্ত হয়েছে, অন্ন হয়েছে। এই মানে হচ্ছে রূপগুলো আপনাদের একটু দেখতে হবে। এখন আসি, এই আমরা যে এই রূপগুলো দেখলাম, গত, কুপিত, জাত, মূঢ়, অন্ন, এই রূপগুলো বিভিন্ন লিঙ্গে বিভিন্ন রকম ভাবে ব্যবহৃত হয়। আমরা এর আগে তিনটা প্রত্যয় পড়েছি, তোয়াস, লিয়ব এবং তুমুন, ওগুলো অব্যয় বাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। পুরুষ লিঙ্গ বচন ভেদে ওটার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এটাতে লিঙ্গ বচন ভেদে পরিবর্তন হবে। তো এইটা হচ্ছে সাধারণ রূপ এটা। এখন দেখুন এখানে কি বলা হয়েছে, তপ্রত্যয়িত শব্দের রূপ পুংলিঙ্গে নর, স্ত্রীলিঙ্গে আ যোগ করে লতা এবং ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো রূপ হয়। বোঝা গেল? এই রূপগুলো যেমন দেয়া আছে, গম ধাতুর সাথে তপ্রত্যয় যুক্ত হলে গতা হয়, কুপ ধাতুর সাথে তপ্রত্যয় যুক্ত হলে কুপিত হয়। এই রূপটা যখন আমরা পুংলিঙ্গে ব্যবহার করব তখন এইটা নর শব্দের মতো করে পরিবর্তিত হবে। বোঝা গেছে?
আর যেহেতু এটা কর্মবাচ্যে ব্যবহৃত হবে, কর্মটাতে প্রথমা বিভক্তি হবে, এইটার ক্ষেত্রেও প্রথমা বিভক্তি হবে। নরা শব্দের মতো করে নরহ, নরাউ, নরাহা। তো আমরা যদি পুংলিঙ্গে ব্যবহার করি তখন কি হবে? গতাহ, গতাউ, গতাহা। এবং স্ত্রীলিঙ্গে ব্যবহার করি আ যুক্ত করে লতা শব্দের মতো করে লতা, লতে, লতাহা। সেরকম ভাবে গতে, গতা, না গতা, গতে, গতাহা, এরকম ভাবে হবে। আর যদি নপুংসক লিঙ্গে ব্যবহার করি ফল শব্দের মতো করে গতম, ফলম ফলে ফলানি, গতম গতে গতানি, এরকম ভাবে রূপগুলো হবে সবগুলোর ক্ষেত্রে। বোঝা গেল? তো এরকম যদি আমরা কুপ ধাতুর সাথে তপতা যুক্ত করি পুংলিঙ্গে কি রকম হবে? পুংলিঙ্গে হবে কুপিতহ, কুপিতৌ, কুপিতাহা। বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওই যে নর শব্দের মতো হ্যাঁ, হয়েছে। নর শব্দের মতো। আর যদি আমরা স্ত্রীলিঙ্গে করি তখন লতা শব্দের মতো করে কুপিতা, লতা শব্দের মতো কুপিতে, হবে। কুপিতাহা। বাকিগুলো একই রকম ভাবে, এগুলো রূপ এরকম ভাবে হবে, এখানে বলে দেওয়া আছে। এরপর বলা হয়েছে আমরা সবসময় কি করি, যে কর্মবাচ্য এবং ভাববাচ্যে অতীতকালে আমরা ত প্রত্যয়ের ব্যবহার করি, ঠিক আছে? কিন্তু এখানে বলা হয়েছে এই কর্মবাচ্য ছাড়াও আমরা কিছু কিছু ধাতুর প্রয়োগের ক্ষেত্রে কর্তৃবাচ্যেও আমরা ত প্রত্যয় ব্যবহার করতে পারি। যেমন এখানে গমনার্থক ধাতু, অকর্মক বা অবিবক্ষিত কর্মক ধাতু এবং সি, স্থা, আস, ওয়াস, জন রূপ প্রভৃতি ধাতুর ক্ষেত্রে উপসর্গ যুক্ত হলে পরে অতীতকালে কর্তৃবাচ্যে ত প্রত্যয় হয়। যেমন হচ্ছে এইগুলো ধাতু আর কি, যখন আমরা ব্যবহার করব তখন আমরা ত প্রত্যয় ব্যবহার করতে পারবো কর্তৃবাচ্যের ক্ষেত্রেও, সেখানে আমাদের কর্মবাচ্য বা ভাববাচ্যের প্রয়োজন নেই। তো এগুলোর উদাহরণ আছে নিচের দিকে। অবিবক্ষিত কর্ম, এটা কি হবে? যেমন এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি জানিয়ে দেব সামনের ক্লাসে। তো যখন তাবুতে পড়তে পারবো তখন এটা আপনাদেরকে বলে দেবো। ঠিক আছে। তো এইগুলো ধাতুর ক্ষেত্রে আমরা আহ অপত্যয় ব্যবহার করতে পারবো, সেটা কর্তৃবাচ্যে। তো আমরা হচ্ছে প্রথম কি জানলাম, যে ত প্রত্যয় শুধুমাত্র অতীতকালে কর্মবাচ্য এবং ভাববাচ্যে ব্যবহৃত হবে। এরপর জানলাম যে কর্মবাচ্য বা ভাববাচ্য ছাড়াও কর্তৃবাচ্যও ব্যবহার হবে যদি এই গমনার্থক ধাতু অকর্মক বা অবিবক্ষিত কর্মধাতু এবং সি, স্থা, আজ, ওয়াজ, জন রূপ প্রভৃতি ধাতুর ক্ষেত্রে উপসর্গ যুক্ত হয়, তাহলে আমরা তপত্যয় ব্যবহার করব। যেমন এখানে উদাহরণ দেয়া আছে, মহিলারা নদীতে গিয়েছিল। এইটা উদাহরণ এখানে গমন করা বোঝাচ্ছে, যাওয়া বোঝাচ্ছে। যেমন মহিলারা নদীতে গিয়েছিল, যাওয়ার কাজ বোঝাচ্ছে। এটা কিন্তু দেখুন এখানে এটা কর্তৃবাচ্য। এখানে কিন্তু মহিলাদের দ্বারা নদীতে যাওয়া হয়েছিল এরকম বলা হয়নি, সরাসরি বলা হয়েছে মহিলারা নদীতে গিয়েছিল। এখানে দেখুন মহিলাহা নদীম গতাহা। এই যে দেখুন কর্তৃবাচ্যে সবসময় কর্তায় প্রথমা বিভক্তির প্রয়োগ হয়, এখানেও প্রথমা বিভক্তির প্রয়োগ হয়েছে। আর কর্মে দ্বিতীয় বিভক্তি নদীম, নদীম আছে। আর এই যে গম ধাতুর ক্ষেত্রে ত প্রত্যয় যুক্ত হয়েছে, যুক্ত হয়ে সেখানে বহুবচন হয়েছে। যেমন এখানে মহিলাহা, এই এইটা আপনার হচ্ছে ত প্রত্যয়ান্ত যেটা রূপ থাকবে ক্রিয়াটি, সেইটা কাকে অনুসরণ করবে? কর্মবাচ্যে কর্মকে অনুসরণ করবে, আর কর্তৃবাচ্যে কর্তাকে অনুসরণ করবে।
এখানে কর্তা আছে মহিলাহা। মহিলাহা এখানে দেখুন বহু বচন আছে, আর এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, এজন্য এখানে গমটা গতা, গতা ছিল, গত থেকে গতা হয়েছে, লতা শব্দের মতো হয়েছে। আর এখানে যেহেতু বহু বচন আছে এজন্য এখানেও বহু বচন হয়েছে, গতাহা হয়েছে। বোঝা গেল? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর দেয়া আছে তৎপ্রত্যন্ত পদ কর্তৃবাচক কর্তা, এবং এইটাই যেটা বললাম আর কি, কর্তা এবং কর্মবাচক কর্মের লিঙ্গ বিভক্তি ও বচন অনুসরণ করে। ভাববাচ্যে সবসময় লিঙ্গ প্রথমা বিভক্তির এক বচন হয়। আর এইটা আছে কর্তৃবাচ্যে কর্তাকে অনুসরণ করবে, কর্তার যে লিঙ্গ বচন বিভক্তি হবে সেই ক্রিয়ারও, অর্থাৎ তৎপ্রত্যয়ন্ত যেটা পদ থাকবে সেটার রূপও একই রকম ভাবে হবে। আর কর্মবাচ্যে কর্মকে অনুসরণ করে হবে। আর ভাববাচ্যে যেহেতু কর্ম নেই সেহেতু সেখানে সবসময় ধরে নিতে হবে ক্লিবলিঙ্গ প্রথমা বিভক্তির এক বচন। অর্থাৎ কর্মটাকে আমরা ধরে নিব যে সেটা ক্লিবলিঙ্গে আছে, প্রথমা বিভক্তির এক বচনে আছে, সেই অনুসারে তৎপ্রত্যয়ন্ত পদটাও হবে। এখানে দেখুন যেগুলো ধাতুর, এখানে কিছু ধাতু দেয়া আছে, ধাতুর সাথে তৎপ্রত্যয় যুক্ত করলে কিরকম রূপ হয় সেটা দেয়া আছে। স্থা ধাতুর সাথে তৎপ্রত্যয় যুক্ত করলে স্থাপিতা হয়, স্থা ধাতুর অর্থ স্থাপন করা। পুজ ধাতুর অর্থ পূজা করা, তৎপ্রত্যয় যুক্ত করলে পূজিতা হয়। ভি ধাতুর অর্থ ভয় করা, তার সাথে তৎপ্রত্যয় যুক্ত করলে ভীতা হয়। দা ধাতুর অর্থ দান করা, তৎপ্রত্যয় যুক্ত করলে দত্ত হয়। উপসর্গ পূর্বক দা দেয়া আছে, নেওয়া হয়, তার সাথে তৎপ্রত্যয় যুক্ত করলে দাইয়া। ব্রু ধাতুর অর্থ বলা, তৎপ্রত্যয় যুক্ত করলে উক্ত হয়। বেদ ধাতুর অর্থ জানা, তৎপ্রত্যয় যুক্ত করলে বেদিতা হয়। এখন এইটা, এগুলো হচ্ছে সাধারণ রূপ দেওয়া আছে, কিন্তু এই যেগুলো আছে স্থাপিত, পূজিত, ভীতা, দত্ত, আদাইয়া, উক্ত, বিদিতা, এইটা আছে যখন আমরা পুংলিঙ্গে ব্যবহার করবো এর সাথে এটা নর শব্দের মতো করে ব্যবহার করব। প্রথমা বিভক্তির এক বচনে পূজিত স্থাপিতাহা, অর্থাৎ দ্বিবচনে হবে স্থাপিতৌ, বহুবচনে স্থাপিতাহা। যখন স্ত্রীলিঙ্গে ব্যবহার করব তখন কি হবে? স্থাপিতা, স্থাপিতে, স্থাপিতাহা। স্ত্রীলিঙ্গে হবে স্থাপিতাম, স্থাপিতে, স্থাপিতানি, এরকম ভাবে রূপগুলো হবে। অর্থাৎ আপনাদেরকে নর শব্দ, লতা শব্দ এবং ফল শব্দের রূপটা মনে রাখতে হবে। এই শব্দগুলো তো আমরা বাংলায় পেয়েছি। হ্যাঁ, এই শব্দগুলো আমরা বাংলা তো এই শব্দগুলো পেয়েছি। হ্যাঁ, বাংলায় পড়েছিলেন, যেমন হচ্ছে তার দ্বারা দেবী পূজিত হন, পড়েছেন না এরকম? হ্যাঁ, সবগুলোই বাংলায় ব্যবহার হয়। হ্যাঁ, তার দ্বারা স্থাপিত হয়েছিল। তো ওই রূপগুলো এরকম আপনাদেরকে একটু দেখতে হবে আর কি। এটার সাথে আপনারা আর কি লিঙ্গের প্রকার ভেদ করবেন, লিঙ্গ অনুযায়ী রূপগুলো করে নেবেন। এরপর আরো কিছু ধাতু আছে। হন ধাতুর অর্থ হত্যা করা, তৎপ্রত্যয় যুক্ত হলে হতা হয়। খুব ধাতুর অর্থ রাগ করা, এটা আগে দেখলাম। সি ধাতু ঘুমানো, তৎপ্রত্যয় যুক্ত করলে সহিতা হয়। সাম ধাতুর অর্থ গ্রহ, সাম উপসর্গ পূর্বক গ্রহ ধাতু সংগ্রহ করা, তৎপ্রত্যয় যুক্ত করলে সংগৃহীতা। গ্রহ ধাতুর অর্থ গ্রহণ করা, তৎপ্রত্যয় যুক্ত করলে গৃহীতা। জ্ঞা ধাতুর অর্থ এটা জানা। কি সহিত হবে না সাহিত্য? সহিত হবে, সহিতই হবে। এক মিনিট। হ্যালো, হ্যাঁ বলেন। সহিতই হবে, এটা সহিত, সাহিত্য না। সাহিত্য হলে কি হবে জানেন? নিজ প্রত্যয় হবে, নিজ প্রত্যয় যুক্ত হবে। ঠিক আছে। এগুলো হচ্ছে রূপ। এটা সে হলো। হ্যাঁ দেখুন,
ছেলেটির দ্বারা ফলটি দেখা হয়েছিল। আপনাদের এরকম যখন থাকবে তখনই বুঝবেন যে এটা কি হয়েছে, সেটা কর্মবাচ্যে আছে। এই যে বাংলায় দেখলেই তো বুঝতে পারছেন আপনারা, বাংলা যদি এরকম সব মানে বাক্যগুলো দেওয়া হয় তাহলে বুঝতে পারছেন যে এগুলো কর্মবাচ্য। মানে ছেলেটির দ্বারা মানে যে কাজটি করছে সেটার ক্ষেত্রে সবসময় দ্বারা হবে। যে ছেলেটির দ্বারা ফলটি দেখা হয়েছিল, তো এটা যদি আমরা কর্তৃবাচ্যে বলি তখন কি বলি, ছেলেটি ফলটি দেখেছিল। কিন্তু এখানে বলা হয়েছে ছেলেটির দ্বারা ফলটি দেখা হয়েছিল। তো আহ এটাকে যদি আমরা হচ্ছে কর্মবাচ্য করি সংস্কৃতে, তখন কি হয়, বালকে না। এই দেখুন এখানে বালক ছিল, বালক কাহা ছিল, সেটার ক্ষেত্রে তৃতীয় বিভক্তি প্রয়োগ হয়ে বালকে না হয়েছে, বালকে না। আর ফলটি দেখা হয়েছিল, এটা যেহেতু আহ নপুংসক লিঙ্গ, সেক্ষেত্রে এখানে প্রথমা বিভক্তি বা তৃতীয় বিভক্তি বোঝা যাচ্ছে না, দুইটা রূপই যেহেতু একই রকম, কিন্তু এখানে প্রথমা বিভক্তি হয়েছে। ফল শব্দে প্রথমা বিভক্তির এক বচন হয়েছে ফলম। আর এই যেহেতু এখানে ফলম হয়েছে প্রথমা বিভক্তির এক বচন, সেহেতু এটাকে অনুসরণ করে দৃষ্টাম হয়েছে। এরপর দেখুন, মেয়েটির দ্বারা ভাত খাওয়া হয়েছিল। বালিকায়া আন্নাম খা দিতাম। বোঝা যাচ্ছে? মেয়েটির দ্বারা যদি আমরা কর্তৃবাচ্যে বলি তখন কি হয়, মেয়েটি ভাত খেয়েছিল। বালিকা আন্নাম আহ আখাদান আখাদাত, বালিকাটি ভাত খেয়েছিল। ঠিক তো? এখন আমরা এটাকে যদি তপ্রত্যয় মানে কর্মবাচ্য করি তখন কি হবে, বালিকায়া আন্নাম খা দিতাম। কিন্তু উপরে যেগুলো আমরা দেখছি তখন তো শেষে ত আছে, স্থাপিত, পূজিত, ভীত, কিন্তু এখানে তো আবার সেরকম নাই, এই জন্য বুঝতে পারছি না। এটা হচ্ছে, দেখুন এখানে স্থাপিত, এগুলো তো এইটা দেখলেন না এগুলো। এখন আপনাকে তো বললাম যে এইটা হচ্ছে সাধারণ রূপ। এটা যখন হচ্ছে আমরা পুংলিঙ্গে ব্যবহার করবো তখন নর শব্দের মতো করে হবে, গিয়া তাহা। আর যখন নপুংসক লিঙ্গে ব্যবহার করবো তখন কি হবে, গিয়াতম, ফল শব্দের মতো করে রূপ হবে। এখানে দেখুন ফল শব্দটা আবার অন্য শব্দটি, এই দুটা হচ্ছে কর্ম ছিল, এখন এখন এখনো কর্ম আছে, সেটার ক্ষেত্রে প্রথমা বিভক্তির প্রয়োগ হয়েছে। ঠিক তো? যেহেতু এই দুটি শব্দ এখানে নপুংসক লিঙ্গ, তো ফল শব্দের মতো করে হবে না, প্রথমা বিভক্তির এক বচন, ফলম ফলে ফলানি। সেই জন্য এখানে এইটাকে অনুসরণ করে এই খাদিতা ছিল, এটা ছিল খাদিতা, খাদ ধাতুর সাথে তপতা যুক্ত হয়েছিল খাদিতা। ঠিক। কিন্তু এখানে যেহেতু নপুংসক লিঙ্গ, এজন্য এখানে খাদিতাম হয়েছে। কিন্তু এখানে তো মেয়ে, মেয়ে আছে, এখানে ঠিক যে আছে। বচন যদি মেয়েটির না থেকে অনেকগুলো মেয়ে থাকতো তাহলে কি ফলানি যেরকম ওরকম হতো? না না না, এখানে বালিকা, মানে আমি কর্তার দিকে দেখবো না, মানে না মেয়ে না, একটা না দুইটা, শুধু কর্মবাচ্যে কর্ম আপনি কর্মকে দেখবো দেখবেন, কর্মবাচ্যে এবং কর্মকে সবসময় দেখবেন। এক বচন ধরে নেব। না, সবসময় এক বচন কেন ধরে নেবেন, এটা এক বচন দেয়া আছে যার জন্য এক বচনের রূপ হয়েছে। ও, ফলটি যখন, একটা ফল এই জন্য হয়েছে। হ্যাঁ, ফলটি দেয়া আছে, ও, এটা একটা আছে। এখন বুঝতে পারছি। যখন আমি এখানে ফলানি কিন্তু দেব ফল, ভাত তো মানে এক বচন কিনা বোঝা যাচ্ছে না। ওটা এক বচন হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা ভাত বলতে এক বচনও ধরি, বহু বচনও ধরি, দুটাই একসাথে বলি না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি। বাকি সবাই একটু বুঝতে পেরেছেন? কঠিন লাগতেছে আর কি। হ্যাঁ, ওইটা আছে, আপনাদেরকে কর্মবাচ্য পড়ানো হয়নি তো ওই জন্য
কর্মবাচ্যটা একটু কঠিন আছে। এটা আপনারা শুধু তপত্যাটা পড়ানোর জন্য আর কি, এটা একটু শুধুমাত্র দেখে নেন আর কি, বাচ্চ পড়লে পরে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনাদের সেকেন্ড লেভেল 2 তে বাচ্চ পড়ানো হবে। বাকি সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আরেকটা ধাতু জিজ্ঞাসা করছে কি, ইয়া বিবাহ, এটা কোন ধাতুটা হবে বিবাহ? বিবাহ হ্যাঁ, বিবাহটা এটা ওয়াহ ধাতু ধাতু। থেকে না? হ্যাঁ, গম। বিবাহ ওয়াহ ধাতু। ওয়াহ, আচ্ছা আচ্ছা। বি উপসর্গ পূর্বক ওয়াহ ধাতু। ধাতু। বি এখন হচ্ছে, উপসর্গ। এখন যদি আমরা এখানে ফলগুলো দেখা হয়েছিল তখন কি দিতাম? ফলানি। ফলানি যখন দিতাম তখন কি হতো? এখানে দৃষ্টানি হতো। এরপর হচ্ছে সে গিয়েছিল। এটা করুন দেখি কি হবে। এটা কিন্তু কর্মবাচ্য নয়, এটা কর্তৃবাচ্য। কিন্তু তারপরে তো অপত্যয় হবে কেন? কারণ আমাদের উপরে বলা হয়েছে কি, যে অতীতকাল আছে এজন্য। না, অতীতকাল তো থাকবেই। অতীতকাল অবশ্যই থাকবে। অতীতকাল না হলে আমরা তো অপত্যয় ব্যবহার করতে পারবো না। গমনার্থক বলেছি গমনাত্মক, হ্যাঁ এজন্য। গমনাত্মক ধাতু আছে, এজন্য গমনাত্মক ধাতু। আর এই যে এখানে আরো কিছু ধাতু দেওয়া ছিল, এই জন্য সেখানে কি হবে? তপত্যা হবে, সেটা কর্তৃবাচ্য থাকলেও। এখন এটাকে আমরা করবো, অনুবাদ করবো আর কি, সমাধান করবো। বলুন দেখি কি হবে। সহ গত। কি বললেন? সহ গত। এটা সহ গতা, গতা বলেছেন তাই তো? গ আর ত, গত। গতা হলো না তো। কারণ হচ্ছে আমি কি বললাম, বা উপরে লেখা কি ছিল যে নরা শব্দের মতো করে হবে। যেহেতু তৎশব্দটা সহ হয়েছে, বিসর্গ ছিল, এখানেও গত হ হবে, বিসর্গ থাকবে। নরা শব্দে যেমন নরাহ হয়, সেরকম ওখানে গত হ হবে। বুঝতে পারলেন? বুঝতে পেরেছি যে আগে গম ধাতুর সাথে ত প্রত্যয় যুক্ত হলে গত হয়, তো এজন্য ভাবছি গত। হ্যাঁ গত হয়, ঠিক আছে, গতা রূপটা সাধারণ রূপ গতা দেয়া আছে, কিন্তু সেটাকে যখন নরহ আমরা, শব্দের মতো করে হবে, এজন্য নরহ থেকে গত হবে। হ্যাঁ গত হ হবে। তো গতা শব্দটা আমরা দেখলাম, কিন্তু সেটা যখন লিঙ্গ ভেদে আমরা প্রয়োগ করব তখন সেই অনুযায়ী রূপ হবে। তারপর এখানে দেখুন, তার দ্বারা কান্না করা হয়েছিল। আচ্ছা, এখানে আহ ক্রুন্থ ধাতু, ক্রুন ধাতুর রূপটা তো এখানে দেয়া নেই। এটার তৎপ্রত্যয় রূপ, তৎপ্রত্যান্ত রূপ কিরকম হয়? ক্রন্দা না? আচ্ছা, আপনারা এমনিতে বলুন দেখি রূপটা কিরকম হবে আর কি। তার দ্বারা, তাহলে আমি এখানে এটা কিন্তু তৎ শব্দ, তার দ্বারা, এটাকে আমি লিঙ্গ ধরে নিতে পারি, স্ত্রীলিঙ্গ ধরে নিতে পারি, সেটার ক্ষেত্রে সমস্যা নেই। এটা ভাব বাচ্চে আছে, হ্যাঁ, কর্ম এখানে নেই। আমাদের সবসময় কি হবে? ভাব বাচ্চা, কর্মটাকে ধরে নিতে হবে নপুংসক লিঙ্গ, প্রথম পুরুষ একবচন। তো এখানে তার দ্বারা শব্দে যদি আমরা তৃতীয় বিভক্তির প্রয়োগ করি তখন কি হয়? তেনা অথবা তোয়া, তয়া, তেনা অথবা তৈয়া। হ্যাঁ তয়া।
তাহলে এখানে কি হচ্ছে? কোন ধাতু? কোন কোন ধাতুতে আমরা যদি ত প্রত্যয় যুক্ত করি তখন হয় ক্রন্দিত। ক্রন্দিত মানে সাধারণ রূপটা ক্রন্দিত হয়। তো এটা এখন কি হবে বলুন দেখি? ক্রন্দিতা। ক্রন্দিতা কেন হবে? এটা ভাব বাচ্চে আছে, ভাব বাচ্চে লতার কি মতো হবে? করে। ও নপুংসক। হ্যাঁ, ক্রন্দিতম, কলমের মতো ক্রন্দিতম। করে। কলম ফল শব্দের মতো করে সবসময় তৃতীয় নপুংসক লিঙ্গ প্রথম পুরুষ একবচন হবে। তাহলে ক্রন্দিতম, তেন ক্রন্দিতম, অথবা আমরা যদি স্ত্রীলিঙ্গ ধরে নিই কর্তাটাকে, তখন সেটা স্ত্রীলিঙ্গের রূপ হবে। বুঝা গেল? এখন তেন বা তয়া যেটাই দেই ওইটা ক্রন্দিতমই হবে, ভাববাচ্য যখন। ক্রন্দিতমই হবে, কারণ হচ্ছে আমাদের এই ক্রিয়ার রূপটা তৎপর্যন্ত পদটি কাকে অনুসরণ করবে? কর্ম দেয়া কর্ম, নাই, এজন্য ধরে কর্মকে নেব অনুসরণ করবে, সবসময় নপুংসক। কর্মকে বুঝতে অনুসরণ পারছি। করবে, কিন্তু এখানে কর্ম নেই। যেহেতু এখানে কর্ম দেয়া নেই, সেহেতু সবসময় আমরা কর্মটাকে ধরে নিব নপুংসক লিঙ্গ প্রথম পুরুষ একবচন। তো ফল শব্দের মতো করেই হবে, ফলম শব্দের মতো করে সবসময় তম মানে ময় হলন যুক্ত হবে শেষে, যেটা রূপ থাকবে। যেমন হচ্ছে বুঝতে ক্রন্দিত পেরেছি। ছিল, ক্রন্দিত। পরেরটা তো সেরকমই। আর যদি সেটা কর্তৃবাচ্য হয়, কর্তৃবাচ্যে তাহলে সেটা কর্তাকে অনুসরণ করবে। এখন এখানে দেখুন তারপর কি আছে? তার দ্বারা কান্না করা হয়েছিল সেটা বললাম, আমাদের দ্বারা কান্না করা হয়েছিল। এখন এখানে কি হবে ময়া বলুন দেখি? হবে। ময়া ক্রন্দিতম। ময়া ক্রন্দিতম রূপ ঠিক আছে, কিন্তু এই কর্তাটা ঠিক হয়নি, আমাদের দ্বারা বলা হয়েছে। ময়া হলে আমার দ্বারা হয়, যেহেতু এখানে ও, আমাদের দ্বারা বলা হয়েছে বহু বচন হবে। বহু বচন। হ্যাঁ, তাহলে কি হবে? অস্মাভিহি। হ্যাঁ, আসমাভিহি, অস্মাভিহি। আসমাভিহি ক্রন্দিতম। এরপর দেশে তার দ্বারা হাসা হয়েছিল, এই না হাসিতাম। সবগুলো একরকম দেয়া আছে। বালিকাটির দ্বারা পড়া হয়েছিল, বালিকায়া পঠিতম। এই পিডিএফ এই পর্যন্ত দেয়া আছে। এখন আমরা দুই একটা প্র্যাকটিস করি। সেটা হচ্ছে আহ, এক মিনিট। তাহলে তাদের দ্বারা মন্দির,
মন্দির যাওয়া হয়েছিল। এটা কি হবে? আর হচ্ছে তারা মন্দিরে গিয়েছিল। এটা কি হবে বলুন দেখি। একটা কর্তৃবাচ্য আছে আর একটা কর্মবাচ্য আছে, দুটাতে গম ধাতুর প্রয়োগ হবে। তো এইটা মন্দির যেহেতু আমরা এটা দিব না, তাদের দ্বারা নদী দেখা হয়েছিল, আমরা এটা দিই। বলুন দেখি কি হবে এখানে। ফেনা নদী। এর এইটা রূপ হয় এরকম। দৃষ্টা এরকম হয়। হ্যাঁ, এখানে কি কোন রূপটা হবে, কি হবে বলুন দেখি। এটা তেনা হবে না, তৈহি হবে, যেহেতু তাদের দ্বারা। ইউসমাভিহি কি হবে? না না, ইসমভি না। এখন এটা দেখুন, আমি বাক্যটা চেঞ্জ করে দিয়েছি। তাদের দ্বারা, এটা তৃতীয়া হবে না? তৃতীয় বিভক্তি তো, তাদের দ্বারা তৎশব্দে কি হয়? তৃতীয় বিভক্তির বহুবচন। তৈহি হয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তৈহি হবে। তৈহি নদী। নদীর পর কি হবে? দৃষ্ট আছে, আমি রূপটা লিখে দিয়েছি। এটা কি নদী, কি নদীই থাকবে, নদীর কর্ম হবে না? তো এখানে কি এইটা হচ্ছে, লেখা হয়েছে? হ্যাঁ, নদীটাতে কি হবে? কর্ম মানে নদী নদী, হবে না? নদীটা কর্ম কিন্তু, ঠিক আছে। যখন আমরা কর্তায় তৃতীয় বিভক্তির প্রয়োগ করবো, তখন কর্মে কোন বিভক্তির প্রয়োগ হবে? ও, কর্তায় তৃতীয় হলে কর্মে প্রথমা হবে। কর্মে প্রথমা বিভক্তি প্রথমায় হবে। নদী, নদী থাকবে। হ্যাঁ, নদী। আর দৃষ্টা, এটা হচ্ছে আপনার, তাহলে হবে দৃষ্ট। এটা হচ্ছে দৃশ ধাতু থেকে তপতা যুক্ত হলে দৃষ্টা হয়। বলুন কি হবে। কর্ম অনুসারে রূপ হবে।
কর্ম অনুসারে হবে, কিন্তু বুঝতে পারছি না এখানে তো কর্ম মানে ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ কর্ম আছে হচ্ছে না? এটা নদী, স্ত্রীলিঙ্গ। এটা আছে এখন মানে যে সাধারণ রূপ। যখন আমরা স্ত্রীলিঙ্গ করবো এর সাথে কি যুক্ত হবে? আকার যুক্ত হবে, লতা শব্দের মতো হবে, দৃষ্টা হবে। যেহেতু এখানে কর্ম এক বচন, সেহেতু এখানে ক্রিয়াটাও এক বচন হবে। বোঝা গেল? দৃষ্টা। বুঝতে পারলেন? এটা দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ ঠিক আছে, কিন্তু স্ত্রীলিঙ্গ আর কি। আর এটা কোন কারান্ত থাকে থাকুক সেটা দেখার বিষয় নাই, শুধু আমাদেরকে দেখতে হবে সেটা কোন লিঙ্গে আছে। সেটা স্ত্রীলিঙ্গ আছে, আমরা আমরা আছে। সবসময় লতা শব্দের মতোই ধরে হ্যাঁ, নেব, লতা শব্দের মতো যেটা করেই করতে মানে হবে। আর এইটার আমি ক্ষেত্রে আমরা ভাবছি আছে লতা রূপটা শব্দের লেখার। মতো করে দীর্ঘ ইকারান্ত হয় কিনা এই জন্য বুঝতে পারছি না। ওটা কোন মানে দীর্ঘইকারান্ত হোক বা যাই হোক, আকারান্তই হোক, সেটা দেখবো না আমরা। শুধু আমরা দেখবো যে কোন লিঙ্গে আছে। তো যদি সেটা স্ত্রীলিঙ্গে থাকে তাহলে সেটা আমরা লতা শব্দের মতো করে করব। এখন যদি এখানে নদীগুলো বলি আমরা, তাহলে এখানে কি হবে বলুন দেখি? নদ্যহ। এইটা হবে নদীয়া। আর ওইটা হবে লতাহার মতো দৃষ্টাহা। আর এইটা হবে এখানে দৃষ্টাহা। হ্যাঁ, দৃষ্টা। বোঝা গেল? বাকি সবাই হ্যাঁ, বুঝলেন? হ্যাঁ। আচ্ছা, কি ব্যাপার? আহা, সংস্কৃত হয়ে গেছে। No. তাহলে এটা এখানে কি হবে? পরেরটা কি হবে বলুন দেখি? তারা হ্যাঁ, মন্দিরে গিয়েছিল। এটা তো আমরা এমনিতেও করতে পারি এই প্রত্যয় ছাড়া। না, আমাদের তো প্রত্যয় ব্যবহার করতে হবে। আপনি অতীতকালের লং লকার বসাতে যাচ্ছেন? আমরা তো বুঝতে লং পারছি, লকার আজকের বসাবো। ক্লাস অনুযায়ী তো প্রত্যয় করতে হবে, হ্যাঁ, এমনিতে করা যায় তাই বলতেছিলাম। তো করা তো সবগুলো যাবে। এগুলো যে আপনার যে এগুলোতে আমরা তপত্যয় দিলাম না, তপত্যয় ছাড়াও তো করা যাবে। হ্যাঁ, কর্মবাচ্যের ক্রিয়া আছে, সেটা আমরা হচ্ছে বসিয়ে দিলেই হলো। কর্মবাচ্যের ক্রিয়া আছে, ওগুলো আত্মনির্ভরী ধাতু তো, ওগুলো আপনাদেরকে পড়ানো হয় আত্মনির্ভরী রূপের মতো, সেটা বসালেও হয়ে যায়। এখানে দেখুন কি হবে তাহলে। এখানে তারা মন্দিরে গিয়েছিল, কি হবে বলুন? আমি লিখবো, কর্তা কি লিখবো? তে। তে। এ, মন্দিরাং। মন্দি মন্দিরম। রা, মন্দিরাং। ও মন্দিরাং। মন্দিরম। মন্দিরাং। মন্দিরম হবে। হ্যাঁ, মন্দিরম। গত- তারপর মন্দিরম গচ্ছতু। আমরা হচ্ছে এর আগে গৌতম। কিন্তু দেখলাম। হ্যাঁ, গম ধাতুটা কি হয় দেখুন এখানে, কথা হয়। হ্যাঁ, গত গচ্ছে। হয়, কিন্তু এখানে গত- গতম হবে না। এখন এটা কি রূপ হবে সেটা আপনারা বলবেন। এটা গচ্ছ- কোন বাচ্চা আছে বলুন দেখি? মন্দির তো ফল শব্দের মতো। আমি বলছি বাক্যটা কোন বাচ্চা আছে। ও আচ্ছা, এটা তো পড়তে পারছে।
হ্যাঁ, কর্তৃবাচ্যে আছে। তা কর্তৃবাচ্যে বাক্যটাকে এটি কাকে অনুসরণ করবে? কর্তাকে অনুসরণ করবে না? কর্তা হচ্ছে এইটা, হ্যাঁ, তারা। ঠিক। ওকে। তো সেখানে আছে প্রথম পুরুষ, না দুঃখিত, প্রথমা বিভক্তি বহু বচন আছে না? বহু বচন। হ্যাঁ, তো এখানে ছিল আমাদের, এটা ছিল গত। গতঃ তাহলে এখানে কি হবে? গতঃ। আর এটা আমাদের দেখতে হবে, এটা যে আমরা ব্যবহার করেছি এটা কোন লিঙ্গে আছে। এটা এটা কোন লিঙ্গে আছে? এটা পুংলিঙ্গে আছে। হ্যাঁ, তো এখানে গতা হা হবে, হয়ে গেল। গতঃ। আর যদি আমরা এটা স্ত্রীলিঙ্গে করি, তা হা দেই, তা হা একই রকম, মন্দিরম, মন্দিরম। এটা ওই একই রকম হবে, লতা হা হবে, দুইটাই যেহেতু একই রকম। লতা লতে লতা হা, আর রাহা নারু নারাহা, দুটার উপর একই রকম হয়। আর যদি আমরা এখন ওই এটা দেই, হচ্ছে নপুংসক লিঙ্গ দেই, তাহলে কি হয়? তত্ত্বে তানি, তানি হয়। হ্যাঁ, তানি মন্দিরম। মন্দিরম। এখন এইটা কি হবে বলুন দেখি? গতানি। গতাহু। গতানি, গতানি হবে। বোঝা গেল? হ্যাঁ, এরকম ভাবে হবে আর কি। বুঝতে পেরেছেন সকলে? হ্যাঁ বুঝতে দাদা। পেরেছি কিন্তু পারবো না, অনেক কঠিন। না, এটা একটু মানে আপনাদের ওই যে কর্মবাচ্য আর ভাববাচ্য তো বিষয়টা, এই জন্য একটু সমস্যা আর কি। তো প্রথমবার দেখলেন তো কঠিন মনে হচ্ছে, তো এটা আর কি বাচ্চর ব্যাপার, তো এটা কঠিনই মনে হবে একটু। তো আমরা কি জানলাম? ছামারি তপ্রত্যয় কখন ব্যবহার করব আমরা? বলুন দেখি একবার। অতীতকালে। অতীতকালে তো ব্যবহার করব অবশ্যই। সেটা কখন কর্মবাচ্যে ব্যবহার করব? ভাববাচ্যে ব্যবহার করব। হ্যাঁ, কর্মবাচ্যে অথবা ভাববাচ্যে। কর্মবাচ্য ভাববাচ্যে। এবং কর্মবাচ্য এবং ভাববাচ্যের অতীতকালের ক্ষেত্রে আমরা তপ্রত্যয় ব্যবহার করব। তো ওই তপ্রত্যয়ন্ত যেটা শব্দ পদ থাকবে, সেটা কাকে অনুসরণ করবে? কর্মবাচ্যে কর্তা। কর্মকে অনুসরণ করবে। আর হ্যাঁ, ভাববাচ্যে আমরা ধরে নেব সবসময় নপুংসক প্রথম পুরুষ এক বচন হবে। হ্যাঁ, ফল শব্দের মতো করে হবে। ফল শব্দের মতো করে। আর কর্মবাচ্যে কর্মকে অনুসরণ করবে। কর্ম যে লিঙ্গে যে বচন যে ইয়া বিভক্তিতে থাকবে, সেই কর্ম সবসময় প্রথমা বিভক্তিতে হবে। তো পদটাও, অপত্যান্ত পদটাও হবে সেই লিঙ্গ বচন এবং প্রথমা বিভক্তি অবশ্যই। আর এছাড়াও আমরা কর্মবাচ্য আর ভাববাচ্য ছাড়াও আমরা কর্তৃবাচ্যে ব্যবহার করতে পারি গমনার্থক তপতায়। ধাতু। কখন? গমনার্থক ধাতু, আর কিছু অবিভক্ত বা অকর্মক অকর্মক। ধাতু আছে। আর সি, স্তা, ওয়াজ, জন, রূপ প্রভৃতি ধাতুর ক্ষেত্রে উপসর্গ যুক্ত হলে সেইটার ক্ষেত্রে আমরা তপত্যায় ব্যবহার করব। তো তখন যদি আমরা তপত্যায় ব্যবহার করি, তখন সেই পদটি কাকে অনুসরণ করবে? তৎপ্রত্যন্ত পদটি কর্তাকে অনুসরণ করবে, অর্থাৎ সেটি কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য কর্তৃবাচ্যে কর্তাকে অনুসরণ কর্তাকে আর করবে। কর্মবাচ্যে কর্মকে। হুম, এই হলো সামারি। সবাই বুঝলেন? কারো কোনো প্রশ্ন আছে? তো আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে গ্রুপে আর 3টি শব্দের রূপ দিলাম, এখানে দেখবেন আপনারা। শ্রীমৎ শব্দ একটা আছে, পুংলিঙ্গ।
এখানে প্রথমা বিভক্তির রূপটা দেওয়া আছে, আমরা হচ্ছে আগামী ক্লাসে তবুতু প্রত্যয় পড়বো, এইটা লাগবে আমাদের। পুংলিঙ্গের ক্ষেত্রে দেখবেন এখানে সীমান দেয়া আছে। প্রথম একটা ধরে নেবেন, সীমান, দ্বিবচনে সীমান্তৌ, বহুবচনে সীমান্তহা। শব্দ ছিল কি? শব্দ ছিল শ্রীমৎ, সেটা এক বচনে হয়েছে। প্রথমা বিভক্তির এক বচনে আছে সীমান, দ্বিবচনে সীমান্তৌ, বহুবচনে সীমান্তহা। এরপর শব্দ যখন থাকবে নপুংসক লিঙ্গ শ্রীমৎ, শ্রীমতের মতো করে আর কি। নপুংসক লিঙ্গ যখন হবে তখন কি হবে? এক বচনে শ্রীমৎ, দ্বিবচনে শ্রীমতী, বহুবচনে শ্রীমন্তী। আর একটা আছে শ্রীমতী। শ্রীমতী, শ্রীমতী। শ্রীমতী যখন আছে প্রথম বিভক্তির এক বচন হবে নদী শব্দের মতো করে আর কি, কিন্তু এখানে এখানে কিছু নাই, নদী শব্দের মতো করে আর কি। শ্রীমতী, তাহলে শ্রীমতীয়, শ্রীমানি হলে, শ্রীমত্যাহা। হ্যাঁ, শ্রীমানি হলে শ্রীমানি, শ্রীমানি, শ্রীমানী কোথায়? শ্রীমানি, শ্রীমানী এটা তো স্ত্রীলিঙ্গ হবে নাকি? না না, এখানে যেটা দেয়া আছে আপনারা দেখে নেবেন, আমি গ্রুপে দিলাম তো, শেয়ার করলাম। দেখুন এখানে শ্রীমতী যেটা আছে, আচ্ছা শ্রীমতী, শ্রীমতীয়, শ্রীমতিয়াহা, নদী শব্দের মতো করে আর কি। দুইটা করে দেওয়া আছে তো, পরেরটা নিবেন না, একটা নিলে হবে। তো এই তিনটার উপর আপনারা একটু দেখে নেবেন। আগামী ক্লাসে তবুত প্রত্যয় করবো, তখন এগুলো লাগবে আর কি। ও, আজকের কাজ শেষ করে দিচ্ছি, যদি কারো কোনো প্রশ্ন না থাকে। ঠিক আছে, তাহলে শেষ করছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নমস্কার সকলকে, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। নমস্কার দাদা, শুভরাত্রি, ভালো থাকবেন।